বাংলা টিভির সপ্তম স্বপ্ননীল সাহিত্য আড্ডায় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাচিক শিল্পী টুসি ব্যানার্জি। আমাদের শুরুতেই মেঘমল্লার পরিবারে এবং স্বপ্ননীল সাহিত্যের আড্ডায় প্রথম কনিষ্ঠ সদস্য দীপ্তোজ্জ্বল মিত্র। দীপ্তোজ্জ্বল মিত্র আজ আমাদের কবি মঞ্জুস দাসের কবিতা শোনাবে। বন্ধু বলেই ডাকি, মঞ্জুস দাশগুপ্ত। দোয়েল, তোমার অনেক কিছু আছে, রং পেন্সিল, রয়েছে ডট পেন, হলুদ টুপি, রেশমি মাফলার, গলায় আছে দামি সোনাচ্ছে। আমার কাছে সেসব কিছু নেই, আমি তাই গরিব ঘরের ছেলে, নুন আনতে পান্তা পড়ে রোজ। দেখতে পাবে আমার বাড়ি এলে, তবুও আমার অনেক কিছু আছে, যেমন ধরো জ্যোৎস্না ধরে আমি বোতল করে তোমাকে দিতে পারি, নদীর গান, নানা রঙের মেঘ, সেসব কি আর দামি? আমরা দুজন দুই মেরুতে থাকি, তবুও দেখো বন্ধু বলতে। অসংখ্য ধন্যবাদ দীপ্তোজ্জ্বল মিত্রকে। আজ আমাদের সত্যি সুন্দর একটি কবিতা পরিবেশন করে গেল দীপ্তোজ্জ্বল। জি বাংলার পক্ষ থেকে জানায় তাকে আন্তরিক শুভেচ্ছা। আজকে সপ্তম স্বপ্ননীল সাহিত্য আড্ডায় আমন্ত্রিত কবিদের মধ্যে পেয়েছি কবি বিধানন্দ পুরকাইত, যার কবিতা লেখা শুরু ছাত্র জীবন থেকে। সম্পাদিত পত্রিকা অন্বেষণ, আন্তর্জাতিক পত্রিকা বাংলাদেশ থেকে প্রকাশিত পুরাতন পাতার কলকাতার সম্পাদক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে অনুভবের তোমার বৃষ্টি মঞ্জুলিকা নারী নয়, ঢাকার আঁচল, কলকাতার বাতাস। আজ আমরা তার স্বরচিত কবিতা আমরা শুনব। জি বাংলা টিভিতে বিধানন্দ বাবু আপনাকে স্বাগত জানাই। মেঘমল্লার আয়োজিত ডিটিপি বাংলা টিভির স্বপ্ননীল সাহিত্য আড্ডায় আমি বিধানেন্দু পুরকাইত আপনাদের আমার কয়েকটা স্বরচিত কবিতা শোনাব। প্রথম নিবেদন, একা নদীর কাব্য। কবে যাবি বল, নিয়ে যাব তোকে, হাত ধরে আমি তিস্তা, যেখানে নদীর সঙ্গম হয়, দেখতে আসিস প্রেমের কাব্য একটা। আকুল কান্না ভালোবাসা মাখে হৃদয়ে বন্যী শিখা, রামধনু আঁকে আকাশ পরীরা অনন্ত প্রত্যাশা। কণ্ঠে সোহাগ বাঁধ ভাঙা ঢেউ, আসিস একটিবার, তোর এলো চুল প্রেমেই ওড়াস হাওয়ায় বারংবার। আয় তবে যাই ওখানে নদীর হৃদয় দেবার পালা, কত সুখে আঁকে অমর কাব্য বুক চিরে নদী একা। বিধানন্দ বাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জি বাংলার পক্ষ থেকে। এখন আমরা কি শুনবো পর? আমরা আবার ফিরব কবি বিধানেন্দু বাবুর কাছে। তার কবিতা পূর্বে এখন বাচিক শিল্পী সন্ধ্যাটিকা হৈমন্তিকা নন্দী ঘোষ, তিনি আলোর তরঙ্গ ছুঁয়ে ছুঁয়ে কবিকে আবিষ্কার করেন।
নিজের কবিতার থেকে অপরের কবিতা পাঠ করতে, আবৃত্তি করতে বেশি পছন্দ করেন। এখন নিয়োজিত করেছেন সমাজসেবার কাজে। আমরা তার কবিতায় ফিরে আসব। এখন আমরা কবি, গীতিকার বিধানেন্দু পুরকাইতের কাছে। অধ্যায় আমি বিধানেন্দু পুরকাইত, আমার স্বরচিত নিবেদন মিথ্যে সাঁকো। দুরন্ত ঘূর্ণিঝড়ের ন্যায় সব কথা তোলপাড় করে বেরিয়ে আসতে চায় হিমাচল ভেদ করে। অসহিষ্ণু সময়ের মাপকাঠিতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চায় কোনটা সত্যি কোনটা মিথ্যে। মিথ্যে সাঁকোর ওপর দাঁড় করিয়ে স্নান করানোর পর কপালে সিঁদুর লেপটে দিয়েছ। মা কালীর সামনে যেমন ছাগ বলি হয়। তোমরা অট্টহাস্য করেছ, তালি দিয়েছ তালি ফাটিয়ে। কোনোদিন ভাবনি ছাগলরূপী জন্তুটার ভেতরের যন্ত্রণার কথা, হৃদয়ে মোচড়ানোর কথা, জীবনের কথা। সব কথা তোলপাড় করে বলতে ইচ্ছে হয় কেমন মিথ্যে সাঁকোর ওপর আমাকে নিক্ষেপ করেছিলে বিশ্বাসের মুখোশে। আমি বিধানেন্দু পুরকাইত, আমার এবারের নিবেদন স্বরচিত কবিতা অভিশাপ। টুয়া বলল, যাবি কোথায়? যেখানে মেঘ আকাশটাকে রাঙায়। দূর পাগলি, ছেঁড়া কাঁথায় শুয়ে দেখিস কেন স্বপ্ন? দেখ তোর মাথায় ঘিলু কম, ব্যাপারটা তো অন্য। কালো মেঘ যখন ভীষণ রাগী, ঝমঝমিয়ে বৃষ্টি নামে ভারী। সাদা মেঘ রোদের আলো মেখে রূপসী হয় ঘুপটি মেরে বসে। কালো মেঘের বুকের মাঝে দোলা সাদাকে তাই ভেজায় অবশেষে। কালো মেঘ কৃষ্ণ রূপে থাকে, সাদা মেঘ রাই কিশোরী সাজে। যাবি মেঘ যেখানে আকাশটাকে রাঙায়। নমস্কার। এবার বাংলা উপর বাংলার পত্রিকা সম্পাদক, সঙ্গীত শিল্পীদের কাছে একটি পরিচিত নাম, কবি বিধানেন্দু পুরকাইত। বিধানেন্দুবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডি বাংলা টিভির পক্ষ থেকে। আমরা আপনার সুস্থ দীর্ঘজীবন প্রত্যাশা করছি। আবার আপনাকে যেন আমাদের সঙ্গে আমাদের ডি বাংলা টিভির চ্যানেলে সারাদিন ধরে আড্ডায় পাই, এই প্রত্যাশা থাকলো। ধন্যবাদ। নমস্কার। মেঘমল্লার আয়োজিত ডি বাংলা নিবেদিত সাহিত্য আড্ডায় থাকতে পেরে আমি ধন্য। আজ আমার নিবেদন কবি সন্দীপ সর্দারের দু টুকরো 25 বছরের স্বপ্ন। কবিতাটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। সোনারপুর ব্যস্ত প্ল্যাটফর্ম। বর্ষণ মুখর দুপুরে সেদিন একটু কম ব্যস্ততা লাগছিল। বেশ কিছু লোকের চোখে মুখে আতঙ্ক, সঙ্গে ফিসফাস। হঠাৎ অ্যানাউন্স শোনা গেল, কবিতা বাড়ি বারুইপুর, বাড়ির লোক থাকলে স্টেশন মাস্টারের ঘরে দেখা করুন। মেয়ের অপেক্ষায় স্টেশন প্রান্তের চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধ বাবা চমকে উঠলেন। আধ খাওয়া চায়ের প্লাস্টিক কাপটা হাত থেকে খসে পড়ে গেল। মুহূর্তের মধ্যে বর্ষণ মুখর দিনে ভাঁজ পড়া কপালে ঘাম জমতে লাগলো। ব্যস্ত অথচ ধীর পায়ে স্টেশন মাস্টারের অফিসের দরজায় বৃদ্ধ বাবা। আসবো স্যার? আসুন, আমি কবিতার বাবা, বসুন। কিছু না বুঝে উঠতে পারা বৃদ্ধ বাবা ধীর পায়ে এগিয়ে স্টেশন মাস্টারের উল্টো দিকের চেয়ারে বসলেন। হতবাক দৃষ্টি।
আধ ঘন্টা আগে আপ ক্যানিং লোকালে ৬২ বছরের বৃদ্ধ বাবা নিথর হয়ে বসে রইলেন চেয়ারের ওপর। বর্ষণ মুখর দুপুরে সমস্ত বজ্র যেন একসঙ্গে তার মাথায়। স্টেশন মাস্টার সান্ত্বনা দিতে লাগলেন। পাশের বারান্দায় প্লাস্টিকে ঢাকা কবিতা। কবিতা এখন মর্গের অপেক্ষায়। নিথর হয়ে যাওয়া ৬২ বছরের বৃদ্ধ বাবা ঘাড় নাড়তে নাড়তে বাকরুদ্ধ গলায় বলতে লাগলেন, চাকরি করতে চেয়েছিলিস না মা? আমাদের অন্ন সত্যি আর তোকে খেতে হবে না। পুরনো স্যাঁতস্যাঁতে দেওয়ালের ঘরে থাকা তোর রুগ্ন মাকে তোর চাকরির পয়সায় ভালো ডাক্তার দেখাতে চেয়েছিলিস, তাই না মা? পারলি না। তোর মাকে ভালো করতে পারলি না তো। সামনে স্কুল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে কোচিং এসেছিল ২৫ বছরের স্বপ্ন কবিতা। কবিতা স্বপ্ন দেখত চাকরি করবে। ৩৪ বছরের চাকরি না পাওয়া দাদাকে স্বপ্ন দেখাতো, বলতো চাকরি পেলে প্রথমে তোকে একটা মোবাইল কিনে দেব, বাবাকে একটা দামি ফ্রেমের চশমা, মাকে কিনে দেব আলমারি ভর্তি রবীন্দ্রনাথ। বাবা নতুন ফ্রেমের চশমায় রবি ঠাকুরকে নতুন করে জানবে, আর মা নানান কাজের ফাঁকে ফাঁকে গল্পের সঙ্গী করে নেবে লাবণ্য, বিভা কিংবা সুচরিতাকে। ২৫ বছরের স্বপ্ন আজ শেষ। তার জীবন দিয়ে রেখে গেল ৬ বছরের একটা ছোট্ট কুড়িকে। মায়ের হাত ছেড়ে সে কখন চলে এসেছিল ট্রেনের সামনে, কাঁধে স্কুল ব্যাগ, গলায় জলের বোতল, চোখে একরাশ আতঙ্ক মিশ্রিত স্বপ্ন নিয়ে লাইনের এক পাশে ছিটকে পড়ে আছে। ৬ বছর আর সমান্তরাল রেল লাইনের মাঝে দু টুকরো ২৫ বছরের স্বপ্ন। ধন্যবাদ। মহল্লার আয়োজিত ডি বাংলা নিবেদিত সাহিত্য আড্ডায় থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার আজকের নিবেদন ভিখুরাম হালদারের পরিযায়ী। পরিযায়ী কারে কয়? আমার মনে হয় কাদের কিছু ছেলে সুখের মুখ দেখবে বলে পরিবারকে ফেলে হন্যে হয়ে কাজ খুঁজে বেড়ায়। হোক না সে কাজ ভিন রাজ্যে, তবু সেও তো আমার দেশ। কষ্ট হলেও মাসের শেষে মাইনে জুটত বেশ। অভাবী ঘরে টাকা পাঠায়, মা বাবা সব ওষুধপত্র পায়। অভাবটা যে এত নিঠুর, আচ্ছা বলো তো আর কত টেনে টুনে চালানো যায়? যুক্তি করে কমাস পরে বউকেও নিয়ে যায়। অজানা ভাষা, অচেনা মানুষ, তবুও দুজনেই কাজে লেগে যায়। কষ্ট করলেই কেষ্ট মেলে, এই তো সবারই জানা। ১ বছরেই শুধরে নিল সমস্ত ধার দেনা। হঠাৎ শুনি করোনা, অজানা এক মারণ রোগ বিশ্বে দিল হানা। লকডাউনে স্তব্ধ ভুবন, বন্ধ কলকারখানা। কাজ বন্ধ, ট্রেন বন্ধ, বন্ধ জাহাজ গাড়ি। অবাক যত শ্রমিক, রোগী, কিভাবে ফিরবে বাড়ি? উপায়ন্ত না পেয়ে তাই শুরু করলাম হাঁটা। প্রাণীর পিঠে ছুঁয়ে দেখি পরিযায়ী তকমা আটা। ধন্যবাদ। জীবনটা হবে সংগ্রামী জীবন, এই মনে করে প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় উপাধি দিয়েছিলেন। গ্রাম পরিবেশে অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা, পরনে কাপড় নেই, দুবেলা পেট ভরে ভাত নেই, পড়াশোনার বই নেই, তার মধ্যেও বেড়ে ওঠা যায়। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান, হাজার হাজার মানুষের বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছেন,
সাহিত্যে, সংস্কৃতিতে, মানবাধিকারে হচ্ছেন সংগ্রাম মিত্র। তার কবিতা সভ্যতার মাটিতে পাশবিক প্লাবনের মুখ কাব্যগ্রন্থ থেকে ছোট্ট একটি কবিতা, বুকের গভীরে আপনাদের শোনাচ্ছি। যে সুর আমার অভ্যন্তরে গুমরে কাঁদে, তাকে নিয়ে পথ হাঁটে রাত দিন। আমাকে সবাই নির্বোধ বলে চেনে, এই প্রক্ষালনই আমাকে শুদ্ধ করে রাখে। জানি এর মধ্যে আছে পরম পাওয়ার হাতছানি, চিকচিকে হীরের মতো চোখে জল জমা হয় বুকের গভীর থেকে গভীরে। পৃথিবীতে মানবিক মূল্যবোধ আছে বলে আমার বাসভূমি, আমার মাটি এত সুন্দর। এই মাটি কামড়ে পড়ে থাকি ভালোবাসার মানুষ পেতে, কিংবা যে দুঃখ দেবে আজীবন বেঁচে থাকতে। তাই বিছানায় মাথা রেখে স্বপ্ন খুঁজে চলি। মানুষ এসো হাতে করে। ফিরে এলাম হৈমন্তিকাদির কাছে তার পাঠে। মেঘমল্লার আয়োজিত ডি বাংলা নিবেদিত সাহিত্য আড্ডায় থাকতে পেরে আজ আমি ধন্য। আমার আজকের নিবেদন কবি সন্দীপ সর্দারের রবি ঠাকুর ও আমার মা। রবি ঠাকুর আমাদের আশপাশের এক ছেলে ফাঁকা ঘরে কেবল আমি, তুমি আর আমার ধুধু শিথির সাদা কাপড়ের মা। তোমার লম্বা জোপ্পা পরা সুঠাম মূর্তিটাই আমার মায়ের একমাত্র আরাধ্য দেবতা। রবি ঠাকুর সব্বাইয়ের মায়ের মতো কোনো পুজো উৎসবে আমার মাকে কোনোদিন লক্ষ্মী প্রতিমা সাজে দেখিনি। লাল টিপে আর আলতা পেড়ে শাড়ির ঘোমটায় লজ্জা পেতে দেখিনি আমার মাকে কোনোদিন। আমার মাকে কোনোদিন আলতা পরা পলাশ রাঙা পায়ে পাড়ার পুজো মণ্ডপে যেতে দেখিনি। হাঁটতে দেখিনি তোমার লাল মাটির দেশে। মন কেমন হতে দেখিনি উদাসী রবি বাউলের গানে। আমার মাকে কোনোদিন কাঁদতে দেখিনি, আমার মাকে কোনোদিন হাসতে দেখিনি। দেখেছি কেবল তোমার জন্মদিন পবিত্র 25শে বৈশাখের বিকালে মায়ের সামনে থাকা তোমার গীতাঞ্জলির পাতাগুলো শব্দ করে উল্টে যেতে। দেখেছি কেবল তোমাকে হারিয়ে পাওয়া বিষণ্ণ 22শে শ্রাবণ সন্ধ্যায় মায়ের সামনে থাকা তোমার গীতবিতানের পাতাগুলো মায়ের চোখের জলে নিঃশব্দে ভিজে নরম হতে। আমার মাকে কোনোদিন চাঁদনি রাতে মুক্ত বাতাসে উদাত্ত কণ্ঠে গান গাইতে দেখিনি। দেখেছি কেবল প্রতি সন্ধ্যা রাতে নিভৃতে একাকী অন্ধকার ঘরে তোমারই সুরে গুনগুন ধ্বনিতে তোমারই আরাধনা করতে। মা, তুই একটু কাঁদতে কাঁদতে হাস। আমি বড় হয়ে প্রথমে তোকে আলতা পরা পলাশ রাঙা পায়ে লাল পাড় শাড়িতে ঘুরতে নিয়ে যাব রবি ঠাকুরের লাল মাটির দেশে, যেখানে মন কেমন করা উদাসী রবি বাউলের গানে শুধু আমি, তুমি, রবি ঠাকুর আর রবি ঠাকুরের রাঙামাটি। ধন্যবাদ। আজকের সপ্তম স্বপ্নময় সাহিত্য আড্ডায় সকল কবি সাহিত্যিকদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের আবার আমাদের ডি বাংলা টিভিতে পাবো এবং যে মানুষটিকে স্মরণ করে আজকের স্বপ্নময় সাহিত্য আড্ডা শেষ করব তিনি কবি ছড়াকার ওপার বাংলার
মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী আলম তালুকদার, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। অসংখ্য গ্রন্থের তিনি লেখক, ৮০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। অসংখ্য পুরস্কার পেয়েছেন, শিশু সাহিত্য পুরস্কার, ঘুম তাড়ানো ছড়া, পেঁচানো না আলাপ, মহাদেশ বাংলাদেশ উপদেশ, অবশিষ্ট মুক্তিযুদ্ধ, কেমন করে স্বাধীনতা পেলাম, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম ইত্যাদি বইগুলি উল্লেখযোগ্য। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কর্মজীবনে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। পরিবার পরিকল্পনা দপ্তরের অধিদপ্তরেও তিনি মহাপরিচালকের দায়িত্ব সামলেছেন। ১৯৬৮ সালে দেয়াল পত্রিকার মাধ্যমে তার হাতে খড়ি। তিনি আমাদের মধ্যে নেই, একজন প্রাণচঞ্চল হাসি খুশি মানুষ, তিনি নেই, এটা আমাদের ভাবতে খুব কষ্ট হচ্ছে। আজকের স্বপ্নের সাহিত্য আড্ডায় তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তার পরিবার পরিজন সকল অনুরাগীদের সমবেদনা জানিয়ে আজকের স্বপ্নের সাহিত্য আড্ডা